তোর সাহস কি করে হয় আমার বাড়িতে পা রাখার, আমাদেরকে নজর দেওয়ার? এখানে বসে বসে খাওয়ার পারমিশন কে দিছে তোকে? এক্ষুনি বের হবি, নয়তো তোর লাশের অস্তিত্বটুকু মুছে ফেলবো এই দুনিয়ার বুক থেকে। সকলে বাঘারা চোখে তাকায়। সৌম্যর নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে এসেছে। ছেলেটা নিভু নিভু চোখে আকাশকে দেখে শরীরের চেয়ে মনটাই বেশি দুর্বল লাগছে। শরীরের ভার ছেড়ে মেঝেতে বসে পড়ে। আকাশ আবারও তেড়ে আসতে নিলে আসমানি নওয়ান আকাশের সামনে এসে দাঁড়ায়। আকাশকে থাপ্পড় মারার জন্য হাত উঠালে আকাশ তার মায়ের হাত আটকে রাগান্বিত স্বরে বলে, এসব আমি পছন্দ করি না মা, তোমার সাথে অভদ্রতা করতে বাধ্য করো না আমায়। আসমানি নওয়ান ভীষণ অবাক হয়। এই আকাশকে সে মানতে পারে না বলে কত কিছু করেছিল, অথচ আজ আবারও সেই আকাশ তার সামনে, যাকে সে এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারে না। ভদ্রমহিলার কাঁদতে ইচ্ছা করছে। এসব কি হচ্ছে? আকাশ মায়ের হাত ছেড়ে আবারও সৌম্যর দিকে এগুলে ইরা সৌম্যর সামনে দাঁড়িয়ে যায়। মাথা নিচু করে দুহাত জমা করে কান্নামাখা গলায় বলে, আমার স্বামীকে আর মারবেন না ভাইয়া, আমরা এক্ষুনি চলে যাব এখান থেকে। আকাশের দৃষ্টি সৌম্যর দিকে। সৌম্য ক্রোধান্বিত আকাশের দিকে চেয়ে। ছেলেটার চোখের কোণ ভিজে উঠেছে। সেই বাড়ি তার বনুর জন্য থাকতো, নয়তো সে অন্যের বাড়ি বসে বসে খাওয়ার মানুষ নয়। কিন্তু আকাশের বলার ধরনটা একদম বুকে এসে লেগেছে। তার বনুর স্বামী সেই আকাশ আর নেই। সেই তাকে ছোট ভাই হিসেবে কত আদর করতো, আর ইনি নিজের ভাগ্যের উপর আজ আবারও উপহাস করলো। সৌম্য নিজে রাগান্বিত আকাশের দিকে চেয়ে মলিন হেসে বিড়বিড় করে, জানতাম সৌম্যর ভাগ্যের পাতা উল্টাবে, তবে সেই সময়টা যে এত দ্রুত আসবে ভাবিনি। ক্ষণিকের সৌভাগ্যের জোরে একটা বড় ভাই পেয়েছিলাম, সবশেষে ভাগ্যের নির্মম পরিহাসে আজ সেটাও হারালাম। সৌম্য ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আসমানি নওয়ান দ্রুত সৌম্যর কাছে এসে বলে, সৌম্য আব্বা, তুমি থাকো এখানে, আকাশের কথা ধরো না, ওর কি যেন হয়েছে। সৌম্য ডান হাতের শার্ট দ্বারা নাকে মুখে লেপটানো রক্তকণা মুছে নেয়। আসমানি নওয়ানের উদ্দেশ্যে ছোট করে বলে, প্রবলেম নেই। এরপর দুপা এগিয়ে এসে ইরার হাত ধরে তাকায় আকাশের দিকে। আকাশের বিতৃষ্ণা ভরা দৃষ্টি দেখে সৌম্য ঢোক গিলল। বুকে পাথর চেপে বহু কষ্ট নিয়ে দুটো দৃঢ় বাক্য বড় ভাইয়ের দিকে ছুড়ে দেয়। আজ আমার আল্লাহকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে গেলাম, আমি সৌম্যর দেহে প্রাণ থাকতে আমি আমার স্ত্রী এই বাড়ির চৌখাট কখনো পেরোবো না ইনশাল্লাহ। কথাটা বলে সৌম্য শ্বাস নেয়। আকাশের মাঝে বিশেষ কোনো ভাবান্তর নেই। গম্ভীর গলায় বলে, বোনকে সাথে নিয়ে যা, ওর জায়গায় বাড়িতে হবে না। নো নেভার, বোনের দায়িত্ব নিতে পারবি না বলে আরেকজনের বাড়িতে রেখে যাওয়ার নীতি কোথা থেকে পেয়েছিস? আকাশের কথায় সৌম্যর পা থেমে যায়। ভীষণ অবাক চোখে তাকায় আকাশের দিকে। বনুকে নিয়ে আকাশ ভাইয়া এমন কথা কেন বলছে? সৌম্য উত্তর করে, বনু আপনার বউ, আমি আপনার উপর আমার বনুকে গছাইনি, বরং আপনি আমার কাছে এসেছিলেন আমার বনুকে চাইতে। কথাটা শুনে আকাশ শব্দ করে হেসে ফেলল। একটু পর থেমে রাগান্বিত স্বরে বলে, তোর বোন আমার বউ? আমি তোর পেছনে পাগল? মানে আমি তোর বোনের জন্য চিৎকার করে কেঁদেছি, সন্ধ্যামলতি নামে জঘন্য ফুলের প্রশংসা করেছি তোর বোনের জন্য? ও হ্যাঁ, তোর বোনের পেটে আমারও বাচ্চা আছে। এরপর আবার তুই আর তোর বোন আমার খালাতো বোন। এইটুকু এক নিঃশ্বাসে বলে আকাশ থেমে যায়। সকলে বাকরুদ্ধ। আকাশ তো সবই জানে, তবে এরকম কেন করছে? কারো মাথা কাজ করছে না। এদিকে সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার আকাশকে ফিরে পেয়েছে। এই তো আকাশ সব মনে রেখেছে। মেয়েটার কি যে খুশি লাগলো। তার মনে হলো আকাশ এক্ষুনি তাকে জড়িয়ে ধরতে আসবে, সোনা বউ বলে ডাকবে, খুব ভালোবাসবে। সব ভেবে সন্ধ্যার কান্না মাখা মুখে একটুখানি হাসি ফুটলো। আকাশের দিকে এগোনোর জন্য এক পা বাড়ায়, তখনই এক তিক্ত বাক্য তার পা থামিয়ে দেয়। মুখের হাসি মিলিয়ে যায়, খুশিগুলো হাওয়ায় ভেসে যায়। অথচ এগুলোর কোনো প্রুফ নেই, এটা তো একটা মিথ্যা গল্প। বিনা মেঘে বজ্রপাত হলে যেমন হয়, সকলের রিয়াকশন এখন তেমনই মনে হচ্ছে। সন্ধ্যার দু চোখ বেয়ে অশ্রু করালো। আকাশ এসব কি বলছে, কেন বলছে? আসমানি নওয়ান বিস্ময় কণ্ঠে বলে, তুমি এসব কি বলছো আকাশ? যা বললে সব সত্যি, কিন্তু শেষে এসে অস্বীকার কেন করছো? আকাশ ঘাড় বাঁকিয়ে মায়ের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, এর মধ্যে একটা কথা প্রুফ দেখাতে পারবে? অনলি ওয়ান প্রুফ। আসমানি নওয়ানের সবকিছু এলোমেলো লাগে। এসবে প্রুফ দিবে কিভাবে? আকাশ আর সন্ধ্যার রেজিস্ট্রি পেপার তার কাছে ছিল। আসমানি নওয়ান ভাবলেন সেটা আকাশকে দেখাবে, কিন্তু মুহূর্তেই তার মুখ মলিন হয়ে যায়। কাগজটা কদিন আগে কাজের মেয়ের ছোট বাচ্চা কুটি কুটি করে কেটেছে। সন্ধ্যার এসবে খেয়াল ছিল না। সে ভীষণ আফসোস করছিল, কিন্তু আজ ভদ্রমহিলা হতাশ কণ্ঠে বলে, আমরা কেউ মিথ্যা। শেষ করতে দেয় না আকাশ, রেগে বলে, আমি খারাপ হতে পারি, বাট লয়ার নই। আর তুমি নিজের সমান নিজে রাখো মা, আমি কিন্তু বারবার মনে করাবো না। এরপর সৌম্যর উদ্দেশ্যে বলে, তুই কি যাবি নাকি দারোয়ানকে ডাকবো?
তীব্র অপমানে সৌম্যর মুখ নির্বর্ণের ন্যায় হয়ে যায়। অবাক আর হয় না। আর কত অবাক হওয়া যায়। আকাশের ব্যবহারের কারণে সে না বুঝলেও এটুকু বুঝেছে আকাশ অন্তত মানুষ নয়। আর একটু শক্ত করে ধরে ইরার হাত। এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়িয়ে বলে, বনু আয়। সন্ধ্যা মাথা নিচু করে নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ নিজ মুখে বলেছে তার জায়গা নাকি এই বাড়ি হবে না। তার কান কি নষ্ট হয়ে গেল? সে কেন তার আকাশের মুখ থেকে এসব ভুলভাল শুনছে? একটার পর একটা কষ্টে ভরা কথা শুনতে হচ্ছে তাকে। সন্ধ্যাকে চুপ দেখে সৌম্য চেঁচিয়ে ওঠে, কি প্রবলেম তোর? আসছিস না কেন? দেখছিস না তোকে কিভাবে বের করে দিচ্ছে? তবুও এই বাড়ি পড়ে থাকবি? তোর কি নিজের আত্মসম্মান বলতে কিছু নেই? পাগল হয়ে গেছিস তুই? ভাইয়ের কথায় সন্ধ্যার বুকটা আরো ভার হয়, দম আটকে আসে। তার কষ্ট সে কাকে বুঝাবে? এতদিন পর আকাশকে পেয়ে আকাশের থেকে দূরে কি করে যাবে সে? আবার এরকম আকাশের কাছেই বা থাকবে কি করে? সন্ধ্যা ভাইয়ের দিকে তাকায়, চোখ দুটো ভীষণ লাল। মেয়েটা ভাঙা স্বরে আওড়ায়, পাগলদের তো মান থাকে না, জানো না ভাইয়া? তুমি যাও। এটুকু বলতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে আরো কফোটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য ঢোক গিলল। আজ পর্যন্ত যেই চাওয়া তার বনুর জন্য চাইনি, আজ সেটাই চাইলো। খুব করে চাইলো তার বনুর কপালে শুকনা থাকলে তার বনু মরে যাক। এই স্বার্থপর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে মায়ের কাছে গিয়ে তার বনু একটু শান্তিতে থাকুক। সে ভাই হিসেবে ব্যর্থ, পারল না তার বনুর জীবনে এক ঝাপটা সুখ এনে দিতে। এর চেয়ে তার প্রাণের বনুর মরণই সই। আসমানি নোমান সন্ধ্যার পাশে দাঁড়িয়ে বলে, আমার বাড়িতে আমার মেয়ে থাকবে। এখানে কারো কথা শুনে আমার মেয়েকে দূরে সরিয়ে দিতে পারবো না আমি। মায়ের কথায় আকাশ বিরক্ত হলো, চুপচাপ থাকলো। আসমানি নোমান সৌম্যকে থাকতে বলতে গেলে সৌম্য ভাঙা গলায় বলে, আমার বনুকে দেখে রাখবেন। কথাটা বলে সৌম্য আর এখানে দাঁড়ালো না, আর না তো কারো দিকে তাকালো। ইরার হাত ধরে খালি হাতে বেরিয়ে গেল বাড়ি থেকে। ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডলে নেয় ছেলেটা, আবারও দৃষ্টি ঝাপসা হয়। পাশে ইরা নিঃশব্দে চোখের পানি ফেলছে। এতদিন মনে পুষে রেখেছিল তার এক বড় ভাই ছিল যে তাকে ভীষণ ভালোবাসতো, আর আজ থেকে জানতে হবে তার সেই বড় ভাই তাকে বিন্দুমাত্র ভালোবাসে না। বুকের বাপাসটা ব্যথায় জর্জরিত হয়। বাহাতে ইরাকে জড়িয়ে নিয়ে হাঁটতে হাঁটতে ভাঙা গলায় বলে, আমার আর বনুর জীবনে সুখ নেই রে ইরাবতী। আজ প্রথমবারের মতো তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে ভীষণ আফসোস করছি। তোমার সুখ প্রাপ্য ছিল, যা আমার কাছে একদম ক্ষণস্থায়ী। ইরা হু হু করে কেঁদে ওঠে। সৌম্য দাঁড়ালো না, ঝাপসা দৃষ্টি নিয়ে এগুলো। এই ত্রিসীমানায় দাঁড়ালেও তার নিজেকে কিটের চেয়েও মূল্যহীন লাগছে। সন্ধ্যা দরজা ধরে দাঁড়িয়ে আছে, দৃষ্টি সৌম্য আর ইরার পানে, যাদের এই স্থান ত্যাগ করতে বড্ড তারা। সন্ধ্যা দরজায় মাথা ঠেকিয়ে রেখেছে, দু চোখ বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। সৌম্য যখন বলেছে সেই বাড়ি আর আসবে না, এর মানে সে সত্যিই আসবে না। সন্ধ্যা জানে ছোট থেকে কত যত্নে তার ভাইয়া তাকে মানুষ করেছে, কত আদর নিয়ে বড় করেছে। নিজে না খেয়ে তাকে খাই সেই বাবা মা রূপী ভাইকে তার স্বামী কত অপমান করলো। সন্ধ্যার বড্ড কষ্ট হলো। দেখতে দেখতে সৌম্যর দৃষ্টির আড়াল হয়ে যায়। সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সে কিছুই ভাবতে পারছে না। সে শুধু অনুভব করছে তার ভীষণ কষ্ট হচ্ছে। এই জীবনের উপর মেয়েটার বড্ড বিতৃষ্ণা জন্মেছে। দুর্বল ক্ষত মনটা আজ নিজের মরণ বড্ড প্রয়োজন বোধ করলো। ভেতরে আসমানি নওয়ান মাথায় হাত দিয়ে বসে আছেন। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা তার মাথা জ্যাম করে রেখেছে। কি করবেন, কি করা উচিত কিছু বুঝতে পারছে না। পাশে লামিয়া, মেয়েটা বান্ধবীর জন্য একটু পরপর চোখের জল ফেলছে। সত্যি তার বান্ধবীর কপাল পোড়া। সন্ধ্যা এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে, দরজার সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখের বাঁধ এখনো থামেনি। দৃষ্টি তার থেকে কিছু দূরে দাঁড়ানো আকাশের দিকে, যে মনে সুখে সিগারেট ফুঁকছে, যেন ভীষণ ভালো একটা কাজ করেছে। বাহাত প্যান্টের পকেটে গুজে রাখা ডান হাতে জ্বলন্ত সিগারেট। ইতিমধ্যে পুরো এক প্যাকেট সিগারেট শেষ করেছে, এখন লাস্ট সিগারেট ফুঁকছে। সন্ধ্যা খুব মনোযোগ দিয়ে আকাশকে দেখছে। আকাশকে সে জীবনে একবার সিগারেট খেতে দেখেছিল, তবু একটা মাত্র, তারও আবার অর্ধেক। অথচ আজ আকাশ একটার পর একটা সিগারেট পোড়াচ্ছে। সন্ধ্যা বিড়বিড় করে, আপনি কে বলুন তো? আমার আকাশ এত অমানুষ নয়। কথাটা সন্ধ্যা নিজের কাছে ঠিক লাগলো না। এটা আকাশ না হলে আসমানি নওয়ানকে কিভাবে চিনতো? আকাশ শুধু তাকেই চেনে না, বাকি সবাইকে চেনে। মেয়েটার চোখ বেয়ে আবার অশ্রু গড়ায়, ঠোঁট নাড়িয়ে আওড়ায়, মানুষ পরিবর্তনশীল, কথাটা তবে মিথ্যা নয়। আকাশ মাত্রই এদিকে ফিরেছিল, তখনই সন্ধ্যার ঠোঁট নাড়ানো তার চোখে পড়ে। অবাক করা কাণ্ড, আকাশ সন্ধ্যার কথা একটুও শুনতে পায়নি, কিন্তু ঠোঁট নাড়ানো দেখে লাইনটা স্পষ্ট বুঝতে পেরেছে। আকাশ নিজের কাণ্ডে নিজেই অবাক। এটা কিভাবে সম্ভব? ঠোঁটের ফাঁকে এখনো সিগারেট। দৃষ্টি সন্ধ্যার পানে, মুখায়বে অবাকের রেশ। সন্ধ্যার সাথে আকাশের চোখাচোখি হয়, কেউই কারো থেকে চোখ সরালো না। আকাশ সন্ধ্যার পানে দৃষ্টি রেখে সিগারেট ফুঁকছে। কপালে ভাঁজ, তার মাঝে কি চলছে একমাত্র সেই জানে। সিগারেটে আরও কয়েকবার টান দিয়ে এগিয়ে এসে সন্ধ্যার সামনে দাঁড়ায়। একদম তার সামনে আকাশকে দাঁড়াতে দেখে সন্ধ্যা ঢোক গিলল। আকাশ ভ্রুকুচকে তাকায়। ক্লান্তির তোড়ে নুয়ে পড়া সন্ধ্যার মুখটা দেখে গম্ভীর গলায় বলে, দেখতে তো ইনিসেন্ট মেয়েদের মতো লাগে, অথচ
ভাইয়ের কথা নিচে ভেতরে ভেতরে বেয়াদব মেয়েতে রূপান্তরিত হয়েছ। সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। আকাশ এটা কেন বলল সে বুঝলো না। আকাশ সিগারেটে একটা টান দিয়ে ধোয়া সন্ধ্যার মুখের উপর ছাড়ে। সন্ধ্যা চোখ বুজে নেয়, দ্রুত ঘাড় বাঁ দিকে ঘুরিয়ে কেসে ওঠে। আকাশ ঠোঁট বাঁকালো, বাঁ হাত প্যান্টের পকেটে রাখে, বলে, আগে লিপস নাড়িয়ে কথা বোঝানোর অভ্যাস ছিল। সন্ধ্যা ঠোক গিলল। গলা অপারেশনের আগে সে আকাশকে ঠোঁট নাড়িয়ে অনেক কথা বোঝাতো। আকাশ কি সেটার কথা বলছে? সন্ধ্যাকে চুপ দেখে আকাশ বিরক্ত হয়, ধমকে বলে, কি প্রবলেম? চুপ কেন? সন্ধ্যা কেঁপে উঠে আকাশের রাগান্বিত মুখ দেখে ঢোক গিলল। ছোট করে বলে, জি। আকাশ ভ্রু কুচকে বলে। কেন? সন্ধ্যা অবাক হয়। আকাশ কি সত্যি জানে না কেন সে ঠোঁট নাড়াতো? কাউকে তার মনের ভাব বুঝাতে? সন্ধ্যা মিনমিন করে বলে, আমি কথা বলতে পারতাম না। আকাশের কপালে ভাঁজ পড়ে। উত্তরটা বোধ হয় মন মতো হয়নি। চোখে মুখে বিরক্তির আভা দেখা গেল। সন্ধ্যার চোখে মুখে অসহায়ত্ব। আকাশের এরকম অপরিচিতদের মতো আচরণ সে আর নিতে পারছে না। মেয়েটা সাহস করে বলে, আপনি আমায় অস্বীকার করছেন কেন? আকাশ তীক্ষ্ণ চোখে তাকায়। মুহূর্তে এই বিরক্তিতে ভরা মুখায়বে রাগের আভা দেখা যায়। ডান হাতের 2 আঙ্গুল দ্বারা সিগারেটে দুটো টোকা দিয়ে সিগারেটের আগায় জমা ছাই ঝেড়ে ফেলে। চোখের পলকে সিগারেটের জ্বলন্ত মাথা সন্ধ্যার বাম গালে চেপে রাগান্বিত স্বরে বলে, আবার মিথ্যে বলছিস? সন্ধ্যা মৃদু চেঁচিয়ে উঠে দ্রুত দুপা পিছিয়ে যায়। গালটা জ্বলছে, বাহাত তুলে গালে রাখলো। বিস্ময়ে দৃষ্টি রাখে আকাশের পানে। আকাশ রেগে তার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার চোখ জোড়া ঝাপসা হয়ে আসে। আকাশের এরূপ আচরণ মেয়েটাকে ভীষণ বিধ্বস্ত করে দেয়। অথচ আকাশ কি নির্বিকারভাবে তার সাথে নিষ্ঠুর আচরণ করে। আসমানি নওয়ান তার ঘরে গিয়েছেন। ডাইনিংয়ে বসা লামিয়া সন্ধ্যার আওয়াজ শুনে দ্রুত এগিয়ে আসে। সন্ধ্যার পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে। কি হয়েছে সন্ধ্যা? সন্ধ্যার ছলছল দৃষ্টি আকাশের দিকে। লামিয়ার সামনে তাকালে আকাশের রাগী দৃষ্টিজোড়া দেখে হয়তো কিছু বুঝলো। দীর্ঘশ্বাস ফেলে মেয়েটা। আকাশ না ফেললে বোধহয় ভালো হতো। এই আকাশকে পেয়ে তার বান্ধবীর জীবনটা আরও দুঃখে ভরে গিয়েছে। আকাশের ফোনে কল আসলে সে কিছু দূরে গিয়ে দাঁড়ায়। কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয়। সন্ধ্যা বেশ কিছুক্ষণ মলিন মুখে চেয়ে রইল। এই লোকটা তার আকাশ কি করে হয়? কি করে একটা মানুষের মাঝে এত অমিল হয়? আকাশের বেশভূষা মেয়েটার কাছে একদম নতুন লাগে। লামিয়া সন্ধ্যার কাঁধে হাত রেখে মৃদুস্বরে বলে, নিজেকে শক্ত কর সন্ধ্যা। তুই যে বলতে নরম মাটি মানুষ পাড়ায় বেশি, কথাটা কি ভুলে গেলে? সন্ধ্যা ঝাপসা চোখ জোড়া দুহাতে ডোলে স্বাভাবিক হয়। মলিন হেসে বলে, ভুলে নিলাম মিয়া, কিন্তু আমাদের মন খুব বেহায়া হয় বুঝলি। এই জন্যেই তো আমি আজ আকাশের খাতায় পাগল, সৌম্য ভাইয়ার খাতায় আত্মসম্মানহীন মেয়ে হিসেবে পরিচিতি পেয়েছি। কথাটা বলতে গিয়ে সন্ধ্যার চোখ বেয়ে অশ্রু গড়ায়। ডান হাতে অশ্রুটুকু মুছে নিয়ে বাড়ি থেকে বের হয় সে। একবার আকাশের দিকে তাকায়, পরক্ষণে সে দৃষ্টি ফিরিয়ে আনে। ধারণের বুকে রাতের আমেজ। শীতের ঋতু চলছে। চারিদিক থেকে ঠান্ডা বায়ু এসে গায়ে ধাক্কা খায়। সন্ধ্যার গায়ে শুধু পাতলা এক সাদা শাড়ি, খালি পা। ঠান্ডায় সন্ধ্যার কাঁপুনি ধরার কথা, অথচ তার মাঝে তেমন কোনো অনুভূতি দেখা গেল না। গায়ের লোম খাড়া হলো না। কয়েক পা হেঁটে খালি পা দুটো বাগানে রাখে, যেখানে অসংখ্য ঘাস বিছিয়ে আছে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে যায় সন্ধ্যা। পদযুগল থামে বকুল গাছতলার নিচে এসে। চারিদিক থেকে মৃদু আলোর ছিটে ফোঁটা ঠিকরে এসে পড়েছে সন্ধ্যার উপর। লামিয়া সন্ধ্যার পিছু পিছু এসে দাঁড়িয়েছে, বলে, ঘরে যা সন্ধ্যা, বাইরে অনেক ঠান্ডা। তাছাড়া রাত হয়েছে তো, আমাকে বাড়ি যেতে হবে, নয়তো মা অনেক টেনশন করবে। সন্ধ্যা ছোট করে বলে। তুই বাসায় যা, আমি একটু পর বাসার ভেতর যাব। লামিয়া চুপ থাকলো। প্রায় মিনিট 5 পরও লামিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্ধ্যা বলে, যাচ্ছিস না কেন? লামিয়া সন্ধ্যার গালে হাত দিয়ে বলে, আল্লাহ তোর কপালে একদিন এতটা সুখ লিখুক যে সুখ দেখে সবাই তোকে হিংসা করবে। সন্ধ্যার কি হলো কে জানে। লামিয়ার কথাটা শুনে সে শব্দ করে হেসে ফেলল। লামিয়ার চোখ জোড়া ঝাপসা হয়। কি আশ্চর্য, তার বান্ধবী হাসছে, অথচ সে বান্ধবীর হাসি দেখে দুঃখ পাচ্ছে। মানুষ দেখলে হয়তো তাকেও পাগল বলবে, বলতেই পারে, কেউ তো আর বুঝবে না। সন্ধ্যার এই হাসিতে ঠিক কতখানি দুঃখ, যন্ত্রণা, হাহাকার মিশে আছে। কিন্তু সে বোঝে, সে জানে বান্ধবীর সব দুঃখ কষ্ট সে খুব বোঝে। একসময় সন্ধ্যার বিষাদ মাখা হাসি বিলীন হয়। উদাস কণ্ঠে বলে, সুখে থাকার দুঃস্বপ্ন আমি কোনোদিনই দেখিনি লামিয়া, কখনো দেখবও না। তুইও দেখিস না। বাড়ি যা, আন্টি চিন্তা করবে। কথাটা বলে সন্ধ্যা গাছ বরাবর ঘেঁষে দাঁড়ায়।
লামিয়া মলিন মুখে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সত্যি কি সন্ধ্যার কপালে সুখ লেখেনি আল্লাহ? তার বড্ড দুঃখ হয় প্রিয় বান্ধবীর জন্যে। কেন সন্ধ্যার জীবন এমন? কেন একটু সুখী হতে পারে না মেয়েটা? চলে যাওয়ার জন্য সন্ধ্যা লামিয়াকে আবারও তাড়া দিলে লামিয়া সন্ধ্যাকে তাড়াতাড়ি বাড়ির ভেতর থেকে বলে বেরিয়ে যায়, নয়তো বেশি রাত হয়ে গেলে রাস্তায় প্রবলেম হবে। সন্ধ্যা দু হাতের বাহু আঁকড়ে ধরে, দৃষ্টি দূর আকাশপানে রাখে, যেখানে ছোট্ট ছোট্ট অসংখ্য তারা জ্বলজ্বল করছে। কোনো একদিন সন্ধ্যাও তার ব্যক্তিগত আকাশের বুকে এই সন্ধ্যা তারার ন্যায় জ্বলজ্বল করত। সুবিশাল আকাশে যেভাবে তার বুকে তারাগুলোকে আঁকড়ে রেখেছে, তার আকাশও একইভাবে তাকে আঁকড়ে রাখত। কথাগুলো ভেবে সন্ধ্যা হাসল। বেশিক্ষণ স্থায়ী হলো না সে হাসি। মনে পড়ল কোনো এক রাতের কথা, যে রাতে আকাশ এই গাছের নিচে তাকে কোলে নিয়ে বসে তার হাত দ্বারা গিটার বাজিয়ে গান গাইছিল তাকে মিন করে। কত ভালোবাসা ছিল আকাশের মাঝে তার জন্যে। আজ সেই আকাশ তাকে সম্পূর্ণ অস্বীকার করছে। সন্ধ্যা যে মানতে পারছে না, চোখ জোড়া ঝাপসায় আসে মেয়েটার। আকাশের বুকে জ্বলজ্বল করা তারাগুলোর দিকে ঝাপসা চোখে চেয়ে সন্ধ্যা গেয়ে ওঠে, আমি তোমায় ভালোবাসি, এই জীবনের চেয়েও বেশি। কোনোদিনও ভুলতে পারবো না। আমি তোমায় ভালোবাসি এই জীবনের চেয়েও বেশি, কোনোদিনও ভুলতে পারবো না। একদিন আইবা, তুমি আইবারে। গানের কণ্ঠ অনুসরণ করে আকাশ বকুল গাছতলায় এসে দাঁড়িয়েছে। চোখে পড়ে মৃদু আবছা আলোয় গাছের সাথে হেলান দিয়ে সন্ধ্যা দাঁড়িয়ে গান গাইছে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, কার জন্য গান গাইছিস? আকাশের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত সোজা হয়ে দাঁড়ায়, তাকায় আকাশের দিকে। ইচ্ছা করলো বলতে, আপনাকে ভেবে গাইছিলাম। আপনি কি আমাকে স্বীকার করবেন, ফিরবেন আমার কাছে? মনের কথা মনেই চাপা পড়ে রইলে এই আকাশ তো সেই আকাশ নয় যে তার পাগলামি দেখে খুশি হবে, বরং এই আকাশ তার পাগলামি দেখে তাকে পাগল উপাধি দেয়। সন্ধ্যা তার গালে গড়িয়ে পড়া নোনা পানি দু হাতে মুছে নেয়, মৃদুস্বরে বলে, আপনি কেন শুনতে চাইছেন? আকাশ সাথে সাথে উত্তর খুঁজে পেল না, একটু পরে বলে, কোনো কারণেই। এনিওয়ান, পাগলদের এসব হ্যাবিট থাকে। ক্যারি অন। সন্ধ্যার বুক ফেটে কান্না এলো। আকাশের বলা পাগল শব্দটির ভার এত বেশি লাগে কেন? আকাশের মুখ থেকে কেন তাকে বারবার এই শব্দটি শুনতে হচ্ছে? সে আকাশকে ভালোবাসে বলে? নিজের আবেগ ভালোবাসা নিয়ন্ত্রণ করতে না পেরে প্রকাশ করে ফেলেছে বলে? কিন্তু সে কি করবে? তার শুভ্র পুরুষকে দেখলে যে তার মাথা ঠিক থাকে না, এটা কি তার দোষ? সে চায় না আকাশের মুখ থেকে পাগল শব্দটি শুনতে। ভালোবাসার মানুষটার জন্যে পাগলামি করার কারণে সেই মানুষটার থেকেই পাগল উপাধি পাওয়া যে বড্ড বেশি কষ্টের, এটা সন্ধ্যা কাকে বুঝাবে? সন্ধ্যা নিজেকে শক্ত করতে চাইলেও সে বারবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পাগল শব্দটি শুনে এই কষ্টের পরিমাণ আর বাড়াতে চায় না। আকাশ জায়গাটা প্রস্থান করার জন্য এক পা বাড়ালে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত করে বলল, আমি পাগল নই। আকাশের পা থেমে যায়, বাদিকে ঘাড় বাঁকিয়ে চোখ ছোট ছোট করে বলে, রিয়েলি? যার কোনো অস্তিত্ব নেই তার জন্য কোনো সুস্থ মানুষ পাগলামি করে? আর ইউ কিডিং উইথ মি? সন্ধ্যা ঢোক গিলল। আকাশের কথার উত্তর দিতে ইচ্ছে করল না তার মনে হলো তার সামনে দাঁড়ানো মানুষটা তার অপরিচিত, ভীষণ অপরিচিত। আর সে অপরিচিত মানুষদের সাথে কথা বলে না। এক মন আকাশকে অপরিচিত বলল, আরেক বেহায়া মন যে এই আকাশকে নিজের স্বামী ভাবে। আশা করে আকাশ তাকে ভালোবেসে একবার বুকে জড়িয়ে নিক, আগের মতো ভালোবাসুক, তাকে বিন্দুমাত্র আঘাত না করুক, আর আগের আকাশ হয়ে যাক। সন্ধ্যাকে এক ধ্যানে নিজের দিকে চেয়ে থাকতে দেখে আকাশ সন্ধ্যার মুখের সামনে ডান হাতে দু আঙ্গুলের সাহায্যে চুটকি বাজিয়ে বলে, হ্যালো। সন্ধ্যা ঝাঁকি দিয়ে উঠে দৃষ্টি সরিয়ে নেয় আকাশের থেকে। না, সে দুর্বল হতে চায় না, অন্তত আকাশের সামনে তো নয়। নিজেকে শক্ত করে এখান থেকে চলে যাবার জন্য এক পা বাড়ালে আকাশ সন্ধ্যার হাত টেনে তার সম্মুখ বরাবর এনে দাঁত কিরমির করে বলে, আনসার চেয়েছি আমি। আকাশের কাণ্ডে সন্ধ্যা অবাক হয়। একদম তার মুখের সামনে আকাশের মুখে দৃষ্টি রাখে। আকাশের মুখে রাগ স্পষ্ট। এত কাছ থেকে আকাশকে দেখে সন্ধ্যা মুগ্ধ হয়ে চেয়ে রইল। আকাশ কত সুন্দর, গায়ের রং কত উজ্জ্বল। তার গায়ের রং চাপা বলে সে নিজেকে ছোট করলে আকাশ রাগ করত। আকাশের প্রিয় রঙের তালিকায় তার গায়ের রং চলে গিয়েছিল, অথচ আজ। সন্ধ্যা শুকনো গলা ভেজায়, মাথাটা সামান্য নিচু করে তার হাত ধরে রাখা আকাশের হাতের দিকে তাকায়। বা হাত এগিয়ে এনে আকাশের হাত ধরতে চায়। বিষয়টা আকাশ খেয়াল করতে সন্ধ্যার হাত ছেড়ে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চোখে মুখে প্রচণ্ড বিরক্তি। সন্ধ্যার অবাক হলো না, হলো কষ্টে জর্জরিত। আকাশের বিরক্তি ভরা চাহনি তার চোখ এড়ায় না।
মলিন মুখে চেয়ে দেখলো অপরিচিত এক আকাশকে। কষ্টগুলো চেপে নিজেকে সামলায় সন্ধ্যা, অতঃপর বলে, আমি অস্তিত্বহীন কারো জন্য পাগলামো করি না। আমি আমার শুভ্র পুরুষের জন্য পাগলামো করি, যার অস্তিত্ব আছে, পুরোপুরি আছে। আপনি অস্বীকার করলে সব মিথ্যে হয়ে যাবে না? আকাশ থমথমে মুখে তাকায়। সন্ধ্যার ঝাপসা চোখ জোড়ায় তার দৃষ্টি। সন্ধ্যার অঙ্গভঙ্গি, প্রতিটা কাজে সন্ধ্যার রিয়াকশন। সন্ধ্যার কথাগুলো তার কেন যেন মিথ্যে লাগছে না। একটা মেয়ে এভাবে মিথ্যা বলতে পারে বলে তার মনে হয় না। আকাশ জিজ্ঞাসা করে। কেছে? সন্ধ্যা ধরা গলায় উত্তর করে। যদি বলি আপনি? সাথে সাথে আকাশ সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রাগান্বিত স্বরে বলে, ইউ লয়ার, বারবার একই মিথ্যা বলছিস, একদম জানে মেরে ফেলবো। হঠাৎ আকাশের এহেন কাজে সন্ধ্যা অবাক হলো। গালে ব্যথা পেল, মেয়েটা টু শব্দ করলো না। আকাশের কথা বলার ধরনে তার বুকে চিনচিন ব্যথা হয়। ইচ্ছে করলো আকাশকে খুব শক্ত করে কয়েকটা কথা শোনাতে। নিজেকে শক্ত করতে চাইলো, অথচ পারল না। তার সামনে দাঁড়ানো মানুষটা তার কথা বুঝবে না জেনেও বোকা সন্ধ্যা নিজের বেহায়া মনের কাছে ব্যর্থ হয়ে আকাশের দিকে করুণ চোখে চেয়ে নিজের হয়ে সাফাই গায়। বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না। আকাশ শান্ত চোখে তাকায়। হাত সন্ধ্যার গাল ধরে রাখা হাত শিথিল হয়। আবারও মনে হলো সন্ধ্যা মিথ্যে বলছে না। আকাশ ঢোক গিলল, চোখ বুজে ফোঁস করে দুবার শ্বাস ফেলে। এরপর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, যদিও আমার মনে হয় তোমার হাজবেন্ড নেই, বাট যদিও থেকে থাকে সে অন্য কেউ, আমি না, নেভার। কথাটা বলে আকাশ উল্টো দিকে ফিরে দাঁড়ায়। পকেট থেকে সিগারেট লাইটার বের করে সিগারেটে আগুন ধরি আবারও সিগারেট ফুঁকতে শুরু করে। সন্ধ্যা অবাক হয় আকাশের কথায়। মেয়েটা বড্ড জানতে ইচ্ছে হয় আকাশ কেন তাকে এভাবে অস্বীকার করছে, কিন্তু সে ব্যাপারে আর কিচ্ছু বলল না। সন্ধ্যা ঢোক গিলে বলে, লায়ার আমি নই, আপনি। আয়নার সামনে দাঁড়ালে এটা বুঝতে পারবেন আপনি। কথাটা বলে সন্ধ্যার এখানে দাঁড়ায় না, বড় বড় পায়ে এগিয়ে যায় সামনের দিকে। আকাশ ঘাড় বাঁকিয়ে সন্ধ্যার দিকে রেগে তাকিয়ে আছে। ইচ্ছে করলো মেয়েটাকে ঠাস ঠাস করে লাগাতে। আপাতত নিজেকে সংযত করলো, বিড়বিড় করলো, হিসাব শুরু হয়ে গেছে, দেখতে থাকবে এত মেয়ে। ঘড়ির কাঁটা রাত 11টার ঘরে। আসমানি নওয়ান সন্ধ্যাকে নিয়ে তার ঘরে শুয়েছে। সন্ধ্যা আসমানি নওয়ানকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মেয়েটা আজ এত পরিমাণ কেঁদেছে, চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেয় অনেকক্ষণ যাবৎ। প্রায় 1 ঘন্টার মাথায় সন্ধ্যা ঘুমিয়ে যায়। আসমানি নওয়ান সন্ধ্যার মাথায় একটা চুমু আঁকে। মলিন মুখে মেয়ের দিকে চেয়ে থাকে। কি করবেন এই মেয়েটাকে নিয়ে? সে সত্যিই বুঝতে পারছে না আকাশ কেন এমন করছে। আকাশের বদলে যাওয়ার যতটা না অবাক হচ্ছে, তার চেয়ে বেশি অবাক হচ্ছে সন্ধ্যার সাথে এরূপ অদ্ভুত আচরণে। আকাশ বাড়িতে নেই, কখন বেরিয়েছে তাও জানে না। সৌম্য চলে যাবার পর আকাশকেও আর দেখেনি। কোথায় গিয়েছে কে জানে। গত কবছর যে আকাশকে পেয়েছিল সে ছিল তার মনের মতো। আর এই আকাশ আসমানি নওয়ান ভাবতে পারছে না সামনে কি অপেক্ষা করছে, জানেন না, কিছু ভাবতে পারছেন না তিনি। কলিং বেলের আওয়াজে ভদ্রমহিলার ভাবনায় ছেদ ঘটে। তাকে জড়িয়ে রাখা সন্ধ্যার হাত আস্তে করে সরিয়ে দিয়ে সে উঠে দাঁড়ায়। কম্বল দিয়ে সন্ধ্যাকে ভালোভাবে ঢেকে দিয়ে ঘরের দরজা চাপিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসমানি নওয়ান অরুণকে দেখে এগিয়ে আসে। কাজের মেয়ে দরজা খুলে দিয়েছে। অরুণ বিচলিত কণ্ঠে বলে, আন্টি, আপনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। আসমানি নওয়ান এগিয়ে এসে সোফায় বসে বলে, আমারও তোমার সাথে ইম্পর্ট্যান্ট কথা আছে, বসো। অরুণ বসলো আসমানি নওয়ানের সম্মুখ বরাবর। অরুণ কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। আকাশের স্মৃতি নষ্ট হওয়ায় তাদের উপর যা প্রভাব পড়বে তা তারা মেনে নিতে পারলেও সন্ধ্যা মানতে পারবে কি না, কি করে মানবে? আকাশ যে সন্ধ্যাকে অস্বীকার করছে। অরুণ নিজেকে শান্ত করে আসমানি নওয়ানকে নিয়াজের বলা সব কথা বলে। সন্ধ্যাকে না চেনার কারণ যে আকাশের স্মৃতি চলে যাওয়ার কারণে, এটা আসমানি নওয়ান বুঝলেও সৌম্য সন্ধ্যার সাথে আকাশের করা বিহেভের কারণ বুঝলো না। সবচেয়ে বড় ব্যাপার নিয়ে তিনি চিন্তিত, সেটা ভাবলে তার নিজেরই এলোমেলো লাগছে। অরুণের দিকে চেয়ে বলে, অরুণ, আমি কোনো ভিডিও পাচ্ছি না। আকাশ আর জান্নাতের রেজিস্ট্রি পেপার থেকে শুরু করে এ যাবৎ আমাদের বাড়িতে সিসিটিভিতে যত ফুটেজ ছিল, এছাড়া গত 3 বছরের যত ভিডিও ছিল, কিচ্ছু নেই। অনেক খুঁজেছি, কোথাও নেই। প্রথমে ভেবেছিলাম কাজের মেয়ের বাচ্চা রেজিস্ট্রি পেপার ছিঁড়েছে, কিন্তু এখন মনে হচ্ছে কেউ ইচ্ছা করে এই কাজ করেছে। কিন্তু কে? অরুণ বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। এরকম হলে আকাশকে তারা কিভাবে ম্যানেজ করবে? সবচেয়ে বড় কথা, এই কাজগুলো কে করেছে? কিছু একটা ভেবে বলে, জেডি। আসমানি নওয়ান তাকায় অরুণের দিকে, থমথমে কণ্ঠে বলে, জেডি নিজের স্বার্থ ছাড়া কিছু করে না। সৌম্য সন্ধ্যার সাথে জেডির কোনো কানেকশন নেই। এখানে ওর কোনো স্বার্থ নেই। ও আকাশকে আবার আগের ন্যায় নিজের মতো বানিয়েছে, কিন্তু এসব জেডি করেনি। অরুণ চিন্তিত কণ্ঠে বলে, তাহলে কে করলো এসব?
আকাশের অ্যাক্সিডেন্টটাও সে করায়নি তো আন্টি? আসমানি নওয়ান ছোট করে বলে। জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আসমানি নওয়ান অরুণ দুজনার চোখে মুখে চিন্তা, কি হচ্ছে, সব কেন হচ্ছে, কে করছে, সব মিলিয়ে দুজনার মাথা ব্যথা শুরু হলো। সৌম্য আকাশের বাড়ি থেকে বেরিয়ে বাস কাউন্টারে এসেছিল, বাস পাচ্ছিল না। বাস পেলেও সব সিট বুক ছিল। সর্বশেষে মাঝরাতের একটা বাসের একদম শেষ দুটো সিট পায়। এজন্য ঢাকা থেকে বগুড়া আসতে আসতে সকাল হয়ে যায়। বাস থেকে নেমে সৌম্য ইরাকে নিয়ে সিএনজিতে করে গ্রামে আসে। গ্রামের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সকাল প্রায় 10টা বেজে গিয়েছে। বাড়ি থেকে খানিক দূরত্বে সৌম্য আর ইরা ভ্যান থেকে নেমে দাঁড়ায়। পকেট থেকে মানিব্যাগ বের করে ভ্যানওয়ালাকে ভাড়া দিয়ে ইরার হাত ধরে বাড়ির দিকে এগোয় সৌম্য। গ্রামের পরিচিত অনেকে সৌম্যকে জিজ্ঞাসা করে সে কেমন আছে। সৌম্য ছোট করে উত্তর দেয়, পাল্টা প্রশ্ন করে না, বাড়তি কোনো কথাও বলে না, চুপচাপ এগোয়। ইরা সৌম্যর দিকে একবার তাকিয়ে দেখে। প্রিয় মানুষের মলিন মুখ দেখে ইরার মুখখানা বিষাদে ভরে যায়। কিছু বলল না। সৌম্যর হাত ধরে ধীর পায়ে এগিয়ে যায়। কানে মেশিনের শব্দ এসে ধাক্কা খাচ্ছে। বাড়ি করার জন্যে যেসব মেশিন ব্যবহার করা হয় সেই রকম মেশিনের শব্দ। সামনে যত এগোয় মেশিনের শব্দ তত গাঢ় হয়। সৌম্য ইরা দুজনে ভ্রু কুচকাল। এই গ্রামে আবার কে বাড়ি করছে? কৌতূহলী কণ্ঠে ইরা জিজ্ঞাসা করে। আমাদের বাড়ির পাশে কেউ কি বাড়ি করছে সৌম্য? সৌম্য উত্তর দেয়। জানি না তো। 2 মিনিটের মাথায় ইরা সৌম্য দুজনেই তাদের বাড়ির আঙিনায় এসে দাঁড়ায়, কিন্তু সামনে তাকিয়ে কেউই আর এগোনোর শক্তি পায় না। দুজনেই বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে তাদের স্বপ্নের বাড়িটির দিকে। এতক্ষণ ভাবছিল তাদের বাড়ির আশেপাশে কেউ বাড়ি করছে, অথচ তাদের ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। বাড়ি ভাঙার মেশিন দ্বারা তাদের বাড়ি ভাঙতে দেখে সৌম্য 1 সেকেন্ডও সময় নষ্ট করল না। এক প্রকার দৌড়ে গিয়ে চিৎকার করে বলে, আমার বাড়ি কেন ভাঙছিস তোরা? কোন সাহসে আমার বাড়ি ভাঙছিস? সৌম্যর চিৎকারে কিছু শ্রমিক ভ্রু কুচকে তাকায়। দুজনা কাজ ফেলে এগিয়ে এসে বলে, কিছু বলছেন? সৌম্য যথাসম্ভব নিজেকে শান্ত করে বলে, আমার বাড়ি কেন ভাঙছেন? আমরা তো মালিককে চিনি না ভাই, আমরা শ্রমিক, আমাদের এখানে এনে কাজ করতে দেওয়া হয়েছে। সৌম্য কি বলবে বুঝলো না। তার বাড়িতে শ্রমিক পাঠিয়েছে বাড়ি ভাঙার জন্যে। তখনই চারিপাশে গুম গুম শব্দে সকলে উপর দিকে তাকায়। সামান্য উঁচুতে একটা হেলিকপ্টার ঘুরছে। ধীরে ধীরে হেলিকপ্টারটি একটি ফাঁকা জায়গায় ল্যান্ড করে। একজন হেলিকপ্টারের দরজা খুলে দিয়ে ভেতর থেকে আকাশ বেরিয়ে আসে। পরনে সাদা শার্ট প্যান্ট, তার উপর সাদা ওভারকোট, চোখে কালো সানগ্লাস, জুতা জোড়াও সাদা। আকাশ হেলিকপ্টারের পাশে দাঁড়িয়ে দুহাত ওভারকোটের পকেটে রাখে। দৃষ্টি সৌম্যর পানে। আকাশের দুপাশে দুজন করে লোক দাঁড়ানো, যাদের পরনে কালো পোশাক। সৌম্য ইরা বিস্ময়ের দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ ধীরে ধীরে এগিয়ে এসে সৌম্যর সম্মুখ বরাবর দাঁড়ায়। চোখ থেকে সানগ্লাস খুলে সেটি ভাঁজ করে বুকের কাছে ঝুলিয়ে রাখে। এরপর সৌম্যর দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ফিলিংস কেমন? সৌম্য ঢোক গিলল, ভাঙা স্বরে বলে, আপনি আমার বাড়ি। মাঝপথে আকাশ বলে, এটা তোর নয়, আমার বাড়ি, আমার জায়গা। বাড়িটা ঠিক পছন্দ হচ্ছে না। ভেবেছি এই 2 টাকার বাড়ি ভেঙে একটা ফ্যাক্টরি বানাবো এখানে, বুঝলি? সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। কথা বলার ভাষা হারা এই ছেলেটার অবুঝ ভরা মুখ দেখে আকাশ বাদিকে হাত বাড়িয়ে 2 আঙ্গুলের সাহায্যে কিছু ইশারা করলে একজন গার্ড আকাশের হাতে একটা কাগজ ধরিয়ে দেয়। আকাশ কাগজটা সৌম্যর সামনে ধরে হেয়ালি স্বরে বলে, হেই অবুজ বালক, দেখে নে, এটা কার জায়গা। সৌম্য কাগজটিতে দৃষ্টি নিক্ষেপ করে। দলিলে আকাশের নাম যেমন জলজল করছে তেমনি জলজল করছে তার স্বাক্ষর। সৌম্য বাকরুদ্ধ হয়ে যায়। এই সাইন সে কবে করেছে? হাজার চেষ্টা করেও মনে করতে পারল না। অবাক চোখে তাকায় আকাশের দিকে। আকাশের ঠোঁটের কোণে বাঁকা হাসি লেপটে। সৌম্য জমির দলিলটা ধরতে গেলে আকাশ হাত সরিয়ে ফেলে। আফসোসের সুরে বলে, লাভ নেই, এখান থেকে চলে যা। আমার জায়গায় ত্রিসীমানায় তোকে দেখতে চাই না। কথা বোঝা গেল? সৌম্য খুব করে হাতড়ালো একটা শব্দ উচ্চারণ করার জন্যে, কিন্তু একটা শব্দ খুঁজে পেল না। শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে কেবল আকাশকে দেখলো, যে আকাশকে সে চুল পরিমাণ চেনে না। বহু কষ্টে উচ্চারণ করে, আমার সাথে কেন এমন করছেন? সৌম্যর কথাটা আকাশের কাছে নিচুকে কৌতুক মনে হলো। সে অদ্ভুতভাবে হেসে ফেলল। হঠাৎই হাসি থামিয়ে আকাশ সৌম্যর কলার ধরে চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, ড্রামাবাজ হিসেবে কষতে মাত্র শুরু করেছি, আরো অনেক বাকি, দেখতে থাক। কথাটা বলে আকাশ সম্মুখে ধাক্কা দেওয়ার মতো করে সৌম্যর কলার ছেড়ে উল্টো দিকে ফিরে গটগট পায়ে এগিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। একজন হেলিকপ্টারের দরজা বন্ধ করে দিলে হেলিকপ্টারটা জায়গা প্রস্থান করে। ইরা দৌড়ে এসে সৌম্যর হাত শক্ত করে ধরল। চোখ বেয়ে তখন থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ কেন এমন করছে তাদের সাথে সে বুঝতে পারছে না।
ইরা বাড়িটির দিকে তাকায়। তাদের কত শখের বাড়ি আজ নিমিষে ধ্বংস হয়ে গেল। এই বাড়িটি সৌম্য ঠিক তার পছন্দের মতো করে বানিয়েছিল। তার ইচ্ছে ছিল এরকম একটা গ্রামে সে আর সৌম্য খুব সুখে শান্তিতে সংসার করবে। সৌম্য একটু একটু করে টাকা জমিয়ে এখানে জায়গা কিনে বাড়ি করেছিল। কত ভালোবেসে সৌম্য এই বাড়ি বানিয়েছিল। সেই বাড়ি আজ এভাবে আকাশ ভেঙে ফেলল। ইরা ফুপিয়ে কাঁদে, বড্ড কষ্ট হচ্ছে তার। এবার তারা কোথায় থাকবে? সৌম্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এত বড় শখ তার জন্য অপেক্ষা করছে সে কল্পনা করেনি। বুকটায় অস্বাভাবিক ব্যথার উৎপত্তি হচ্ছে। কেমন মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে ছেলেটা, যেন সে সত্যি প্রাণহীন এক মূর্তি। প্রিয় মানুষটার জন্য গড়ে তোলা শখের বাড়ি আজ অস্তিত্বহীনের পথে। জীবন। আকাশ আর সৌম্যর ঘটনা পুরো ভিডিও এক যুবক তার ফোনে রেকর্ড করে। এরপর রেকর্ডিংটি সন্ধ্যার কাছে পাঠিয়ে দেয়। কাজ শেষে ছেলেটি বুক ভরে শ্বাস নিল। ছেলেটির পরনে কালো শার্ট, কালো প্যান্ট, কালো জুতো, মাথায় কালো ক্যাপ, কালো মাস্ক পরিহিত, কালো হুডির পকেটের মাঝে দুহাত রাখা, মাস্কের আড়ালে সাদা চোখের মণি দুটো জলজল করছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। আকাশ পানে চেয়ে বিড়বিড়িয়ে আওড়ায়, সরি সন্ধ্যা, আমার প্রাণ তুই, আমার সোনা পাখি। সকাল সকাল ঘুম থেকে উঠে সন্ধ্যা নামাজ পড়ে শুয়ে বসেছিল। মাত্র ফোনটি হাতে নিলে একটা ভিডিও আর তার হোয়াটসঅ্যাপে আসে। কৌতূহল বশত সন্ধ্যা ভিডিওটা ওপেন করে। প্রায় 10 মিনিটের ভিডিও দেখে সন্ধ্যার মাথায় বাজ পড়ে, হাত থেকে ফোন পড়ে যায়, হাত পা কাঁপছে তার। আকাশ এসব কি করে করতে পারে? তার ভাইয়ের মাথা রাখার ঠাঁই কি করে কেটে নিতে পারে? মেয়েটা মানতে পারে না। সৌম্য ভাইয়া ভীষণ কষ্ট পাচ্ছে। সন্ধ্যার সবকিছু এলোমেলো লাগে। এক পর্যায়ে সন্ধ্যা দুহাতের মাঝে মুখ চেপে ফুপিয়ে কাঁদে। আর পারছে না সে, আর কত সহ্য করবে? তার সৌম্য ভাইয়ের কথা ভেবে তার বুকটা ফেটে যাচ্ছে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। মেয়েটা বিড়বিড় করে, আমায় ক্ষমা করো সৌম্য ভাইয়া, আমায় ক্ষমা করো। বাড়িতে আসমানি নওয়ান নেই। কোথায় গিয়েছে সন্ধ্যা জানে না। ভদ্রমহিলা বাড়ি থাকলে এতক্ষণে মেয়েটিকে আগলে নিতে দৌড়ে আসতো। সন্ধ্যা কাঁদে, খুব কাঁদে। তার যে বড় কষ্ট, তার স্বামী, তার সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন বাবা মায়ের মতো আগলে রাখা সৌম্য ভাইকে একের পর এক কষ্ট দিচ্ছে। সন্ধ্যার দম বন্ধ লাগে। দম বন্ধ কর অনুভূতি নিয়ে খুব কষ্টে ডাকে, আল্লাহ। এভাবে সন্ধ্যা প্রায় 30 মিনিটের মতো কাঁদে। ধীরে ধীরে কান্নার বেগ কমে আসে। আস্তে করে সে উঠে দাঁড়ায়। গাড়ির শব্দ পেয়ে সন্ধ্যা দ্রুত ব্যালকনিতে যায়। আকাশকে গাড়ি থেকে নামতে দেখে সন্ধ্যার 1 সেকেন্ড এখানে দাঁড়ালো না। এক প্রকার দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। বড় বড় পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে। তখনই আকাশ বাড়ির ভেতরে প্রবেশ করে। সন্ধ্যা থেমে যায়, তাকায় আকাশের দিকে। এই মানুষটা তার আকাশ? এই নিকৃষ্ট মানুষটা? না, এই লোকটার যাই হোক, তার আকাশ নয়। তার আকাশ মোটেও এমন ছিল না। সে বড্ড ভালো ছিল। তাদের 2 ভাই বোনকে কত ভালোবাসতো আকাশ। আর এই লোকটা এসেছে শুধু তাকে আর সৌম্য ভাইকে কষ্ট দিত। সন্ধ্যা আকাশের মতো দেখতে এই নিকৃষ্ট লোকটাকে কোনোদিনও ক্ষমা করবে না, কোনোদিনও না। তার আকাশ মরে গিয়েছে। যে আকাশের তাকে ভুলে যাওয়ার ক্ষমতা নেই, ক্ষমতা আছে কেবল তাকে ভালোবাসার। আকাশ সিঁড়ির দিকে এগোচ্ছিল। তখনই সন্ধ্যা এগিয়ে গিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়, কান্নামাখা মুখটায় রাগের আভা ছড়িয়ে। বাধা পেয়ে আকাশ বিরক্ত হয়ে সামনে তাকায়। সন্ধ্যাকে দেখে ভ্রু কুচকালো। সন্ধ্যা শক্ত গলায় বলে, সন্ধ্যা মালতীকে ভুলে যাওয়ার ক্ষমতা আমার শুভ্র পাঞ্জাবি বলার নেই। আপনি ঠিকই বলেছিলেন, আমি আপনার সঙ্গে আমার শুভ্র পুরুষকে গুলিয়ে ফেলেছি। আপনি আমার শুভ্র পাঞ্জাবি বলা নন, আপনি এভি, যার চেহারা অবিকল আমার শুভ্র পুরুষের মতো হলেও আপনাদের মাঝে আকাশ পাতাল তফাৎ। আমার শুভ্র পুরুষ ছিল শুভ্র রঙের মতো স্বচ্ছ, আর আপনি অস্বচ্ছ, যাকে বলে মানুষ রূপী জানোয়ার। আকাশ রাগে কাঁপছে। সন্ধ্যার এই বলা জানোয়ার শব্দটি সে হজম করতে পারল না। 1 সেকেন্ডও সময় নিল না। বাঁ হাত তুলে সন্ধ্যার ডান গালে একটা দাবাং মার্কা চড় মেরে দেয়। সন্ধ্যা বাদিকে সামান্য হেলে যায়, গালটা জ্বলে উঠল। আকাশের থাপ্পড়ে আজ আর অবাক হল না, তবে বুকের বাঁ পাশটায় ব্যথার সঞ্চার হয়। চোখ দুটো ভিজে ওঠে। সন্ধ্যা শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। বিন্দু পরিমাণ জায়গা থেকে সরে যায় না। আর ইচ্ছে করে না নিজেকে সস্তা বানাতে। কার কাছে নিজেকে ছোট করবে? যার কাছে তার বিন্দু পরিমাণ মূল্য নেই, যে তাকে 2 পয়সা দাম দেয় না, তার কাছে? না, সন্ধ্যার নিজের মূল্য কমাবে না। আকাশ ডান হাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে রেখে সন্ধ্যার চোখে চোখ রেখে ফোঁসফোঁস করতে করতে হিসিয়ে বলে, এত সাহস কোথায় পেয়েছিস? আমাকে জানোয়ার বলিস? আমাকে? এই এভিকে? সন্ধ্যার মুখে ব্যথার ছাপ। সে আকাশের রাগে লালিত হওয়া চোখ জোড়ায় দৃষ্টি নিবদ্ধ রেখে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, যেমন তাকে তেমন নামে সম্বোধন করতে আমি বরাবরই সাহসী। আমার সৌম্য ভাইয়ের সাথে করা অন্যায়ের সকল হিসাব আমি গুনে গুনে নিব মিস্টার এভি ওরফে জন। আকাশ রেগে সন্ধ্যাকে আরেকটা থাপ্পড় মারার জন্য হাত উঠালে সন্ধ্যার কথা থেমে যায়। ভয় পেয়ে দ্রুত চোখ বুজে নেয়। মেয়েটা জায়গা থেকে সরল না, তবে মাথাটা সামান্য বাঁদিকে সরিয়ে নেয়। বন্ধ চোখের পাতা বেয়ে নোনা জল গড়ায়। যেই আকাশ তাকে একটা থাপ্পড় মেরে কত দুঃখ করতো, আজ সে আকাশের হাতে একটার পর একটা থাপ্পড় খেতে হচ্ছে। এই থাপ্পড় সন্ধ্যার গালে আগে বুকে গিয়ে লাগে।
মেয়েটার দুঃখের অশ্রু থামল না, কিন্তু সে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। সে আর নরম হবে না। এই লোকটার জন্য সে বুক ফেটে মরে গেল আর ফিরে তাকাবে না, বরং সে তার ভাইয়ের সাথে করা অন্যায়ের হিসাব নিবে। এদিকে আকাশের হাত মাঝপথে থেমে গিয়েছে। সন্ধ্যার বন্ধ চোখ বেয়ে অনবরত নোনা জল গড়াতে দেখে আকাশ ঢোক গিলল। থাপ্পড়ের কারণে উজ্জ্বল শ্যামলা গাল হালকা লাল হয়ে উঠেছে। আকাশ ভেতরে ভেতরে ছটফটালো। থাপ্পড় মারার জন্য যে হাত তুলেছিল সে হাত ফিরিয়ে এনে তার গলায় ঝুলানো চেন শক্ত করে ধরে। দৃষ্টি সন্ধ্যা দৃঢ়, অথচ ব্যথার ছাপযুক্ত মুখায়বে। আকাশ হাসফাস করে, তার অস্থির লাগছে। এক পর্যায়ে নিজের অজান্তে আকাশের মুখ থেকে থমথমে কণ্ঠে বেরিয়ে আসে 3টি শব্দ। কান্না অফ কর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।